গার্লফ্রেন্ড আর তার পরিবারকে ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য একটি ট্রেনের ভেতর পুরো ডাকাত দলের সাথে লড়াই করতে থাকে একজন আর্মি আর তার বন্ধু। বিশাল ডাকাত দলের সাথে নিরস্ত্র হাতে লড়ে যায় তারা দুজন। শেষ পর্যন্ত তারা কি পারবে সেই সব ডাকাতদের হাত থেকে গার্লফ্রেন্ড ও তার পরিবারের লোকদের বাঁচাতে? বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ও থ্রিলারে পরিপূর্ণ কিং সিনেমার কথা। এই সিনেমাটিকে এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বেশি ভায়োলেন্ট সিনেমা বলা হয়ে থাকে। অর্থাৎ সিনেমার নির্মাতাদের মতে এই সিনেমায় যতটা মারামারি আর খুনোখুনি দেখানো হয়েছে তা আজ পর্যন্ত অন্য কোনো বলিউড সিনেমায় দেখানো হয়নি। এই সিনেমায় কতটা ভায়োলেন্স আর ব্রুটালিটি দেখানো হয়েছে তা জানতে হলে আপনাদের পুরো সিনেমাটি দেখতে হবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি আজকের সিনেমার গল্প। সিনেমার শুরু হয় হিমাচল প্রদেশের পালানপুর প্রদেশের আর্মি ক্যান্টনমেন্ট থেকে। সিনেমার শুরুতেই আমরা ক্যান্টনমেন্টে বেশ কিছু সোলজার্সদের একসাথে আগমন দেখতে পাই, যাদেরকে সাধারণত প্লে কার্ড কমান্ডো বলা হয়ে থাকে। এখানে আমরা জানতে পারি এই কমান্ডোরা তাদের 10 দিনের একটি মিশন সম্পূর্ণ করে ক্যান্টনমেন্টে ফিরে এসেছে। সিনেমার মেইন হিরো এই কমান্ডোদের একজন, তার নাম অমৃত। সে আর্মিদের একজন ক্যাপ্টেন। অমৃতের একটি ঘনিষ্ঠ বন্ধু আছে যার নাম বীরেশ। বীরেশও অমৃতের মতোই আর্মিদের একজন ক্যাপ্টেন। অমৃত আর বীরেশ দুজনেই রুমমেট। এখানে আমরা দেখি মিশনের কারণে অমৃত অনেকদিন থেকেই তার ফোন চেক করতে পারেনি। তাই সে যখন তার ফোন চেক করে তখন তার গার্লফ্রেন্ড তুলিকার একসাথে অনেকগুলো মিসড কল দেখতে পায়। এর মধ্যে একটি ভয়েস মেসেজও ছিল। সেখানে সে বলছিল যে তার পরিবার তার এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করে ফেলেছে আর আগামীকালই রাঁচি শহরে তার এঙ্গেজমেন্ট। তাই সে চায় অমৃত যেন যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে দেখা করে। মেসেজটা শুনেই অমৃত সাথে সাথে তার বন্ধুকে নিয়ে রাঁচির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সিনেমার সিন চলে আসছে পরের দৃশ্যে। আমরা দেখতে পাই রাঁচির একটি বড় হোটেলে তুলিকার এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছে। তুলিকার বাবা বলদেব সিং অনেক বড় ব্যবসায়ী। তুলিকার এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর পার্টিতে অমৃত তুলিকার সাথে দেখা করতে আসে। সে বলে যে সে তুলিকাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে এসেছে, কিন্তু তুলিকা নিষেধ করে দেয়। তুলিকা বলে যে সে অমৃতের সাথে পালিয়ে যেতে পারবে না, কারণ যদি সে এখন পালিয়ে যায় তাহলে তার বাবা তাকে ঠিকই খুঁজে বের করবে আর এরপরের সিকোয়েন্স অনেক খারাপ হবে। তাই তুলিকা চায় অমৃত যেন সরাসরি তার প্যারেন্টসের সাথে কথা বলে, কিন্তু আজকে নয়, কারণ আজকে তার এঙ্গেজমেন্ট হয়েছে আর আগামীকাল সে তার পরিবারের সাথে ট্রেনে করে দিল্লিতে যাবে। তাই তুলিকা চায় অমৃত যেন তাদের সাথে ট্রেনে দিল্লিতে যায় আর সেখানে পৌঁছে তার বাবা মায়ের সাথে কথা বলে নেয়। এরপর অমৃত সোজা তার বন্ধু বীরেশের কাছে যায় আর তাকে জানায় যে তাদেরকে আগামীকাল ট্রেনে করে দিল্লিতে যেতে হবে আর সেখানেই সে তুলিকার বাবা মায়ের সাথে কথা বলবে। পরদিন তুলিকা আর তুলিকার পরিবারকে ট্রেনে দিল্লির উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। এখানে আমরা দেখতে পাই ট্রেনে তুলিকা আর তার বাবা মা ছাড়াও তার আরও একটা ছোট বোন থাকে, তার নাম আনা। ট্রেনে অমৃত আর বীরেশকেও দেখা যায়। অমৃত তুলিকাকে নিয়ে ট্রেনের এক পাশে আসে আর তাকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেয়। এরপর সে বলে, কাল তোমার যে এঙ্গেজমেন্ট হয়েছে সেটার কথা ভুলে যাও, এখন আমাদের আসল এঙ্গেজমেন্ট হলো। অমৃত আর তুলিকা দুজনেই বেশ হাসি খুশি। এরপরের সিনে আমরা এই সিনেমার মেইন ভিলেনকে দেখতে পাই। মেইন ভিলেন হলো ডান্সার রাঘব জুয়েল। সিনেমায় তার নাম বানি, যে একজন সাইকো। বানির ডাকাত বংশের ছেলে। তার পরিবার আর বংশের সবাই ডাকাতি করত আর এটাই ছিল তাদের ফ্যামিলি বিজনেস। এখানেও তারা অর্থাৎ বানি আর তার পরিবার ডাকাতি করতে এসেছে। এখানে বানি, তার বাবা, চাচা, চাচাতো ভাই, মামা, মামাতো ভাই সবাই সামিল হয়েছে। তারা তুলিকারা যে ট্রেনে উঠেছে সেই ট্রেনে ডাকাতি করার পরিকল্পনা করছিল। অর্থাৎ যখনই ট্রেন প্ল্যাটফর্মে থামবে সাথে সাথেই তারা ট্রেনে উঠে যাবে আর ট্রেনের শুরুতে যে 4টি এসি কামরা আছে সেখানেই ডাকাতি করবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই ট্রেন যখন পরবর্তী স্টেশনে পৌঁছাবে তখন তারা ট্রেন থেকে নেমে পালিয়ে যাবে। একদিকে বানি তার দলবল নিয়ে ট্রেনে উঠে পড়ে, অন্যদিকে পরবর্তী স্টেশনে বানির বাবা গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করে। অর্থাৎ বানিরা ডাকাতি করে ফিরে আসলে এখান থেকে তারা সবাই গাড়িতে করে পালিয়ে যাবে। এখানে আমরা দেখি বানি আর তার গ্যাং ট্রেনে উঠে সুযোগের অপেক্ষায় থাকে আর এরই মধ্যে তাদের দলের মেম্বাররা পুরো ট্রেনে ছড়িয়ে পড়ে। ভেতরে ঢুকেই তারা তাদের সাথে থাকা জ্যামার অ্যাক্টিভেট করে দেয় যেন কেউ বাইরের কারোর সাথে যোগাযোগ করতে না পারে। সব প্রস্তুতি শেষে বানি তার সঙ্গীদের ডাকাতি শুরু করার জন্য ইশারা করে। নির্দেশ পেয়ে সবাই যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিতে শুরু করে। তারা প্যাসেঞ্জারদের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবস, ক্যাশ, পার্স, স্বর্ণের গহনা সব দামি জিনিসপত্র ছিনিয়ে নেয়। একসময় বানি আর তার দলের সদস্যরা তুলিকাদের কামরায় এসে পৌঁছায়।
বাণী তুলিকাকে দেখতেই তার সাথে জোর জবরদস্তি শুরু করে। তখন তুলিকার বাবা বাণীর সাথে ঝগড়া করতে শুরু করে। তুলিকার বাবা বাণীকে হুমকি দেয় আর বলে সে চাইলে তাকে আর তার পুরো দলকে জেলে পাঠাতে পারে। এই কথা শুনে বাণী তার লোকজনকে জিজ্ঞেস করে এই লোকটিকে। তখন বাণীর দলের এক লোক জানায় যে তার নাম বলদেব সিং। সে শান্তি ট্রান্সপোর্টের মালিক আর এই দেশের অনেক বড় ব্যবসায়ী। এই কথা শুনে বাণী ভীষণ খুশি হয়। সে ভাবে সে ডাকাতি বন্ধ করে বলদেব ঠাকুর আর তার পরিবারকে নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর বলদেবের কাছে কোটি কোটি টাকা হাতিয়ে নেবে। কিন্তু তুলিকার বাবা বলদেব ঠাকুর নিজের পরিবারকে বাঁচানোর জন্য বাণী আর তার দলবলের সাথে লড়তে শুরু করে। বলদেব ঠাকুরের বডিগার্ডও সেখানে চলে আসে, কিন্তু বাণী সেই বডিগার্ডকে মেরে ফেলে। সে বলদেব ঠাকুরের মাথায়ও জোরে আঘাত করে, ফলে বলদেব ঠাকুরও মারাত্মকভাবে ইনজুর্ড হয়। অন্যদিকে বাণীর সাথীরা ডাকাতি করতে করতে অমৃত আর বীরেশের রুমে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা তাদের ফোন আর অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। এই ঘটনায় তারা তুলিকা আর তার পরিবারের জন্য চিন্তিত হয়ে পড়ে। তারা দ্রুত তুলিকাদের কামরায় যায়। তুলিকাদের কামরায় এসে অমৃত দেখে বাণী তুলিকার সাথে জবরদস্তি করার চেষ্টা করছে, আর বাণীর লোকজন তুলিকার পরিবারের অন্যান্য সদস্যদের আটকে রেখেছে। অমৃত বাণী আর তার লোকদেরকে মারতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই বীরেশ চাকু দিয়ে এক লোককে নৃশংসভাবে মারে, আর সেই লোকটি ছিল বাণীর চাচা। নিজের চাচাকে এভাবে মারতে দেখে বাণী ভীষণ রেগে যায়। সে অমৃত আর বীরেশের উপর অ্যাটাক করে। অমৃত আর বীরেশ একে একে বাণী আর তার দলবলকে ঘায়েল করতে শুরু করে, কিন্তু বাণীদের সাথে অনেক লোক আর হাতিয়ার থাকায় অমৃত আর বীরেশও আহত হয়। একে একে বাণীর দলের সবাই যখন অমৃত আর বীরেশের হাতে মারা যেতে থাকে, তখন বাণী আর তার এক চাচাতো ভাই কোনো রকমের সেখান থেকে পালিয়ে যায়। এরপর তুলিকা অমৃতকে সবকিছু বলতে থাকে যে ডাকাতগুলো তার বাবাকে চিনে ফেলেছিল, তাই তারা তাদের পুরো পরিবারকে কিডন্যাপ করার পরিকল্পনা করেছিল, যেন তাদের কাছ থেকে অনেক টাকা মুক্তিপণ আদায় করতে পারে। একথা জানতে পেরে অমৃত তাদেরকে বলে তারা যেন দ্রুত অন্য বগিতে চলে যায়, কারণ এখানে যারা ছিল তাদের সবাই মারা গেছে। শুধু দুজন গুন্ডা এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, অর্থাৎ শুধুমাত্র দুজন তাদেরকে চিনতে পারবে। তাই যদি তুলিকা আর তার পুরো পরিবার অন্য বগিতে চলে যায় আর আলাদা আলাদা হয়ে বসে, তাহলে হয়তো ডাকাতরা তাদেরকে আর ধরতে পারবে না। এরপর অমৃত আর বীরেশ তুলিকা আর তার পরিবারকে পেছনের বগিতে পাঠিয়ে দেয়। এরপর তারা অপেক্ষা করতে থাকে যে দুজন পালিয়ে গেছে তারা কখন তাদের সঙ্গীদের নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই আরও অনেক গুন্ডা সেখানে চলে আসে আর তাদেরকে আক্রমণ করে। অমৃত আর বীরেশ গুন্ডাগুলোকে মারতে শুরু করে, কিন্তু সেখানেই সবার পেছনে আমরা বাণীকে দাঁড়িয়ে থাকতে দেখি। সে অমৃত আর বীরেশকে থামানোর জন্য পাশ থেকে একটি ছোট্ট ছেলের গলায় চাকু ধরে রাখে আর বলে যদি তারা না থামে তাহলে সেই বাচ্চাটিকে মেরে ফেলবে। অমৃত আর বীরেশ দুজনেই থেমে যায়। বাণী তখন তাদেরকে বলে তারা যদি এই ছেলে আর এই বগিতে থাকা মানুষগুলোকে বাঁচাতে চায়, তাহলে যেন বলদেব সিং ঠাকুর আর তার পরিবারকে এখান থেকে নিয়ে যেতে দেয়। কিন্তু অমৃত তাদেরকে কিছুই বলে না। তখন বাণী তার এক সাথীর কাছ থেকে দেশি পিস্তল বের করে বীরেশকে গুলি করে দেয়। বীরেশ মারাত্মকভাবে আহত হয়, কিন্তু গুলি ছুটতে গিয়ে বাণীর হাতেও জোরে ধাক্কা লাগে, কারণ দেশি পিস্তল চালাতে গেলে হাতে বেশ জোরে ধাক্কা দেয়। আর এই ধাক্কায় বাণীর হাত থেকে পিস্তল পড়ে যায়। বাণীর হাত থেকে পিস্তল পড়ে যেতেই অমৃত দ্রুত বীরেশকে নিয়ে এসে ট্রেনের দরজা বন্ধ করে দেয়, কিন্তু বাণী আর তার সাথীরা সেই দরজা খুলে ভেতরে চলে আসে। তারা বীরেশ আর অমৃতকে মারতে শুরু করে। বীরেশের হাতে গুলি লাগায় সে নিজেকে ঠিকমতো প্রোটেক্ট করতে পারে না, আর তারা দুজনেই মার খেতে থাকে। এরপর বাণী বীরেশকে তুলে নিয়ে পাশের এক বগিতে ঝুঁকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু অমৃত দেখে বাণীর এক লোক তার কামরায় পড়ে আছে। লোকটি ছিল বাণীর চাচাতো ভাই। অমৃত লোকটিকে মারতে শুরু করে আর তার কাছ থেকে জেনে নেয় যে তারা আসলে কারা আর এখানে কি চায়। বাণীর চাচাতো ভাই অমৃতকে সব বলে দেয় যে তারা আসলে ডাকাত। তারা এই ট্রেনের সামনের 4টি বগিতে বসে আক্রমণ করার পরিকল্পনা করেছিল, কারণ এই বগিগুলোতে অনেক ধনী লোক থাকবে। সবকিছু শোনার পর সে তুলিকাদের কামরায় যায় আর তাকে সব বলে। সে তুলিকাকে বলে সে যেন তার পরিবারের সাথে এখানেই থাকে আর সে সামনের বগিতে যাচ্ছে, কারণ গুন্ডারা বীরেশকে সামনের বগিতে নিয়ে আটকে রেখেছে। তখন তুলিকা বলে তার বোন আনাও সামনের বগিতে আছে। সে ওয়াশরুম ইউজ করার জন্য সামনে গিয়েছিল, কিন্তু এখনও ফিরে আসেনি। হয়তো গুন্ডারা তাকে সেখানে আটকে রেখেছে। সে অমৃতকে বলে সে যেন তার বোন আনাকেও ফিরিয়ে নিয়ে আসে। অমৃত তুলিকাকে প্রমিস করে যে সে তার বোনকেও সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসবে। সে তুলিকার হাতে একটি চাকুও দেয় আর বলে গুন্ডারা এখানে এলে সে যেন তাদেরকে ফেস করতে ভয় না পায়। এরপর অমৃত সামনের দিকে বগিতে চলে যায়। এদিকে সামনের বগিতে বাণী দেখে তার অনেক লোক মারা গেছে।
সে বুঝতে পারে অমৃত আর বীরেশ কোনো সাধারণ লোক নয়, বরং ওয়েল ট্রেন্ড সোলজার্স। এর পরের সিনে আমরা দেখতে পাই বাণী সোজা তার বাবাকে ফোন করে যে ট্রেন থেকে কয়েক কিলোমিটার সামনে তাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল সেটাই বলে। শুরুতে তাদের পরিকল্পনা ছিল যখনই ট্রেন এখানে এসে থামবে তখন বাণী আর তার লোকজন ডাকাতি করে সব জিনিসপত্র এখান থেকে নিয়ে যাবে। আসলে এই জায়গাটাতে ট্রেন 2-1 মিনিটের বেশি থামে না, তাই তারা সহজেই এখান থেকে পালাতে পারবে। কিন্তু বাণী যখনই ফোন করে তার বাবাকে বলে যে ট্রেনে 2জন সোলজার্স আছে যারা তার ভাই অর্থাৎ বাণীর চাচাকে মেরে ফেলেছে, তখন বাণীর বাবা খুব রেগে যায়। আর ট্রেন তাদের কাছে এসে থামতেই বাণীর বাবা তার দলবল নিয়ে ট্রেনে উঠে পড়ে। বাণীর বাবা ট্রেনে উঠেই সোজা বাণীর কাছে চলে আসে আর নিজের ভাইয়ের মৃতদেহ দেখে কাঁদতে শুরু করে। এরপর সে বাণীকে জিজ্ঞেস করে যে তার ভাইয়ের এই অবস্থা কি করেছে। তখন বাণী বীরেশকে তার বাবার দিকে এগিয়ে দেয়। বীরেশের কাঁধে গুলি লাগায় সে আগে থেকে ইনজুর্ড ছিল, তাই সে কিছুই করতে পারছিল না। বাণীর বাবা বীরেশকে অনেক মারতে থাকে। সে প্রতিজ্ঞা করে যে সে বীরেশ আর তার সাথী অর্থাৎ অমৃত দুজনকে এখানে মেরে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। এরপর তাদের ডাকাতি করা জিনিসপত্র নিয়ে পরের স্টেশনে নেমে পালিয়ে যাবে। কিন্তু বাণী তার বাবাকে বলে যে এটা করা যাবে না, কারণ এই ট্রেনে বলদেব সিং ঠাকুর নামে একজন বড় বিজনেসম্যান আছে তার পুরো পরিবার নিয়ে। তাদেরকে পুরো বলদেব পরিবারকে ধরে নিয়ে যাওয়া উচিত। তারা তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে পারবে। এই কথা শুনে বাণীর বাবাও রাজি হয়ে যায় আর তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে। শুরুতে বাণী আর তার বাবা আর তাদের পুরো দল পেছনের বগিতে গিয়ে অমৃতকে ধরে ফেলে। তারা অমৃতকে মারতে শুরু করে। অন্যদিকে বাণী সবগুলো জানালা খুলে দড়ির সাহায্যে তুলিকাদের কামরায় চলে আসে। বাণী আবারও তুলিকার সাথে জবরদস্তি করার চেষ্টা করলে তুলিকা অমৃতের দিয়ে যাওয়া চাকু দিয়ে বাণীর হাতে আঘাত করে। বাণী রেগে গিয়ে তুলিকার পেটে চাকু মেরে দেয়। ঠিক তখনই পাশের লাইন থেকে আরেকটি ট্রেন আসে। বাণী তুলিকাকে সেই ট্রেনের সামনে ফেলে দেয় আর তুলিকা ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। এখানেই সিনেমার হিরোইন অধ্যায়ের শেষ হয়ে যায়। এদিকে অমৃত অন্য এক বগি থেকে এসব কিছু দেখে ফেলে যে বাণী তুলিকাকে মেরে ফেলেছে। এটা দেখে অমৃত ভীষণ রেগে যায় আর একে একে বাণীর সব লোকদেরকে মারতে শুরু করে। অমৃতের এই রূপ দেখে বাণী, বাণীর বাবা আর দলের অন্যান্যরা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে আর ট্রেনের মধ্যে একটা সেফ জায়গায় এসে লুকিয়ে পড়ে। বাণীর বাবা যখন জানতে পারে যে বাণী বলদেব ঠাকুরের মেয়েকে মেরে ফেলেছে, তখন সে বলে যে বাণী কাজটা মোটেও ঠিক করেনি, কারণ তাদের প্ল্যান ছিল বলদেব সিং ঠাকুরের পুরো পরিবারকে কিডন্যাপ করে তার বিনিময়ে তাদের থেকে কোটি টাকার মুক্তিপণ চাইবে। কিন্তু বাণী বলদেব সিং ঠাকুরের মেয়েকে মেরে ফেলেছে। সে এখন কারো কথাই শুনবে না আর তাদের প্ল্যানও সাকসেসফুল হবে না। আর বলদেব ঠাকুর অনেক পাওয়ারফুল একজন লোক। ট্রেন থেকে নেমেই সে তাদের সবাইকে জেলে পাঠাবে। তাই তাদের সামনে একটাই অপশন, এখানেই তাদের সবাইকে মেরে ফেলতে হবে। সবাইকে মেরে এখান থেকে চুপচাপ পালিয়ে গেলেই তারা হয়তো বাঁচতে পারবে। আর যদি বলদেব সিং বেঁচে যায় তাহলে তারা কিছুতেই বাঁচতে পারবে না। কিন্তু বাণী তার বাবার কথায় রাজি হয় না। সে বলে যদি তারা বলদেব সিং আর তার পরিবারকে মেরে ফেলে তাহলে তারা কোনো টাকা পয়সাই পাবে না। তাই সে তার বাবাকে বলে যে তাদেরকে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে, অর্থাৎ বলদেব সিং আর তার পরিবারকে কিডন্যাপ করে তাদের থেকে টাকা হাতাতে হবে। আর টাকা হাতে পেয়েই তারা বলদেব সিং এর পুরো পরিবারকে মেরে ফেলবে। এতে করে তারা টাকাও পাবে আর বলদেব সিং এর পরিবারও শেষ হয়ে যাবে, অর্থাৎ টাকাও আসবে আর টেনশনও থাকবে না। বাণীর এই প্ল্যানের সাথে সবাই একমত হয়। এদিকে আমরা দেখি যে অমৃত অনেক গুন্ডাকে মেরে ফেলে। বাণী আর তার বাবার সাথে তখন অনেক কম সংখ্যক লোক ছিল, তাই বাণী সবাইকে বলে যে তাদেরকে এখন সর্বশক্তি দিয়ে হামলা করতে হবে। প্রথমে তারা আর্মির লোক দুজনকে মারবে, এরপর বলদেব সিং ঠাকুর আর তার পরিবারের সদস্যদের নিয়ে ট্রেন থেকে নেমে পালিয়ে যাবে। অন্যদিকে তুলিকার বাবা অনেকগুলো কাপড় একসাথে করে তাতে আগুন ধরিয়ে দরজার কাছে রেখে দেয়। সাধারণত সুপারফাস্ট ট্রেনগুলো সব স্টেশনে থামে না, এই ট্রেনটিও তেমন ছিল। তুলিকার বাবা যখন দরজার সামনে কাপড়ে আগুন লাগিয়ে রাখে তখন ট্রেন এমন একটি স্টেশনের পার করে যাচ্ছিল যেখানে ট্রেনের থামার কোনো শিডিউল নেই। কিন্তু সে স্টেশনের এক কর্মচারী ট্রেনে তুলিকার বাবার লাগানো আগুন নোটিস করে স্টেশন কর্তৃপক্ষকে জানায়। স্টেশন কর্তৃপক্ষ এর কারণ অনুসন্ধান করতে শুরু করে আর ট্রেনের ভেতরে সব ঘটনা জানতে পারে। রেলওয়ে পুলিশ ভেতরে ডাকাতি আর মারামারির ঘটনা সম্পর্কে জানতে পারে। রেলওয়ে পুলিশ রেলওয়ে কর্তৃপক্ষের সহায়তায় একদল আর্মিকে পরের স্টেশনে প্রস্তুত করে রাখে যেন ট্রেন পরের স্টেশনে যেতেই আর্মিরা ট্রেনে ঢুকে পড়তে পারে। রেলওয়ে পুলিশ তখনও পর্যন্ত জানত না যে ভেতরে কতজন সন্ত্রাসী আছে এবং সবাই কী অবস্থায় আছে। সিন চলে আসে ট্রেনের ভেতরে।
যেখানে বাণী আর তাদের দলের লোকেরা ভারী হাতিয়ার নিয়ে অমৃত আর বীরেশকে মেরে তুলিকার পরিবারকে ধরার জন্য পেছনের বগিতে যায়। পেছনের বগিতে আসতেই তারা দেখে অমৃত তাদের সব সাথীদের মেরে ফেলেছে, যা দেখে বাণীর বাবা ভয় পেয়ে যায়। বাণীর বাবা বলে, এই দুজন আর্মির লোক অনেক শক্তিশালী, আমরা যদি সরাসরি তাদের সাথে লড়াই করতে যাই তাহলে আমাদের আরও লোক মারা যাবে। তাই বাণীর বাবা সিদ্ধান্ত নেয় সামনের স্টেশনে যখন ট্রেন কিছুটা স্লো হবে তখন তারা বাণীকে নামিয়ে দিয়ে পেছনের বগিতে পাঠিয়ে দেবে। বাণী সেখানে গিয়ে সরাসরি বলদেব সিং এর পরিবারকে ধরে নিতে পারবে, আর আর্মির লোক দুজন বগির বাইরে দাঁড়িয়ে থাকায় তারা কিছু জানতেও পারবে না। ট্রেন সামনের স্টেশনে এসে কিছুটা স্লো হতেই বাণী আর তার কয়েকজন সাথী ট্রেন থেকে নেমে পেছনের বগিতে বলদেব সিং এর কামরায় চলে যায়, আর বাণীর বাবা আর অন্যান্যরা অমৃতের কাছে চলে যায় যেন অমৃত পেছনের বগিতে ঘটে যাওয়া কোনো কিছুই জানতে না পারে। এখানে অমৃত বাণীর বাবা আর তার সাথীদেরকে ভীষণ মারতে থাকে। এদিকে বাণী বলদেব সিং ঠাকুরের কামরায় এসে পৌঁছাতেই দেখে সেখানে বীরেশ দাঁড়িয়ে আছে। বীরেশ তখন বেশ আহত ছিল, কিন্তু তাও সে বাণীর সাথে ফাইট করে বলদেব সিং এর পরিবারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাণী বীরেশকে বুকে ছুরি দিয়ে মারে, আর এখানেই অমৃতের বন্ধু বীরেশের মৃত্যু হয়। অন্যদিকে অমৃত বাণীর বাবা আর তার সাথে থাকা লোকেরা ট্রেনে থাকা অন্য লোকদের মারতে শুরু করে। তারা অমৃতকে বলে যে সে যদি ট্রেনের বাকিদেরকে বাঁচাতে চায় তাহলে যেন সে সারেন্ডার করে। অমৃত ট্রেনের সাধারণ যাত্রীদের বাঁচানোর জন্য সারেন্ডার করে। বাণীর বাবা অমৃতকে বেঁধে বলদেব সিং ঠাকুরের কামরায় বাণীর কাছে নিয়ে আসে, কিন্তু এখানে এসে অমৃত দেখে যে বাণী তার বন্ধু বীরেশকে মেরে ফেলেছে। এটা দেখে অমৃত আরও বেশি রেগে যায় আর হাতের বাঁধন ছিঁড়ে গুন্ডাদের মারতে শুরু করে। অন্য সব গুন্ডাদের সাথে সে বাণীর বাবাকেও মেরে ফেলে। এক এক করে সবাইকে মারার পর শুধুমাত্র বাণী একা বেঁচে থাকে, কিন্তু ততক্ষণে অমৃতের অবস্থাও বেশ খারাপ হয়ে যায়। তখন বাণী তার দুই হাতে চাকু নিয়ে অমৃতকে মারতে যাবে, তখনই সে একটা ভুল করে বসে। বাণী অমৃতকে বলে বসে যে সে অমৃতকে সেভাবেই মারবে যেভাবে সে তার হিরোইনকে মেরেছিল। এই কথা শুনে অমৃত ভীষণ রেগে যায় আর বাণীকে মেরে ফেলে। বাণীর মৃত্যুর সাথে সাথে সব ডাকাত শেষ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই যে অমৃত তুলিকার ছোট বোন আনাকে খুঁজে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই ট্রেন এলাহাবাদ স্টেশনে পৌঁছে যায় আর মিলিটারির লোকেরা ট্রেনে উঠে পড়ে। মিলিটারিরা সাধারণ যাত্রীদের রেস্কিউ করে। এরপর সিনে অমৃতকে দেখানো হয়। অমৃত ট্রেন থেকে নেমে পাশেই একটা বেঞ্চে বসে পড়ে। অমৃত দেখে এক রাতেই সে তার বন্ধু বীরেশ আর গার্লফ্রেন্ড তুলিকা দুজনকেই হারিয়ে ফেলেছে। সে তুলিকা আর বীরেশের কথা ভাবতে থাকে, আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন ছিল আজকের সিনেমার গল্প? দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।